পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে প্রথমে আমি জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টারের ইতিহাসের আলোচিত অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি, এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের সুলতানি যুগের বিশিষ্ট পণ্ডিত এবং ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি রচিত ফতোয়া-ই জাহানদারি গ্রন্থ থেকে তিনি সেই গ্রন্থে নরপতিত্বের আদর্শ বলতে কি বুঝিয়েছিলেন এবং রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে কি ধারণা দিয়েছিলেন, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের সামনে উপস্থাপিত করব সেটি হলো, এই জিয়াউদ্দিন বার্নি রচিত ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কে কি বলা হয়েছে। ভারতবর্ষের সুলতানি যুগের শাসন ব্যবস্থায় বিশিষ্ট পণ্ডিত এবং ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নি তার রচিত ফতোয়া-ই জাহানদারি গ্রন্থটির এক বিশিষ্ট ভূমিকা রয়েছে। তিনি এই গ্রন্থে সুলতানি যুগের বিভিন্ন বিষয়সমূহকে খুব সুন্দর করে বর্ণনা করেছেন। 17 বছর ধরে একজন শ্রেষ্ঠ সভাসদ হিসেবে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গী হিসেবে তিনি সুলতানি দরবারে ছিলেন। ফিরোজ শাহ তুগলকের সময় তিনি দরবার থেকে বহিষ্কৃত হয়ে দুটি মূল্যবান গ্রন্থ রচনা করেছিলেন, যার মধ্যে অন্যতম একটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো এই ফতোয়া-ই জাহানদারি। এই গ্রন্থে তিনি একজন মুসলিম শাসকের আদর্শ রাজনৈতিক নীতি কেমন হবে সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েছেন। তার এই গ্রন্থ থেকে রাজতন্ত্র এবং রাষ্ট্রনীতি সম্পর্কে খুব পুঙ্খানুপুঙ্খ ধারণা লাভ করা যায়। তিনি বলেছিলেন যে সুলতান বা বাদশাহ ঐশ্বরিক শক্তি এবং গুণাবলীর দ্বারা নির্মিত। এই ধরনের মুসলিম শাসকেরা হলেন ঈশ্বরের ছায়া বা প্রতিবিম্ব। এই প্রতিবিম্বকে তিনি উল্লেখ করেছিলেন জিলুল্লাহ বলে। তাই এই পৃথিবীর যাবতীয় কল্যাণ সাধনের দায়িত্ব ঈশ্বর সুলতানের ওপর অর্পণ করেছেন। তবে শাসক তার কাজের জন্য সাধারণের কাছে দায়বদ্ধ নন। সমস্ত কাজের জন্য তিনি ঈশ্বরের কাছেই দায়বদ্ধ। ধর্মীয় আদর্শ থেকে বিচ্যুত জনগণকে সৎ পথে ফিরিয়ে আনার জন্য সুলতান রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করতে পারেন বলে বার্নি অভিমত প্রকাশ করেছিলেন। রাজ আইন মেনে চলা বা তার প্রতি যথাযথ সম্মান জ্ঞাপন করা প্রত্যেকটা মানুষের একটি আবশ্যিক দায়িত্ব। এই রাজ আইনের যথার্থতা সম্পর্কে কোনো প্রশ্ন তোলা শুধু অন্যায় নয়, সেটা এক ধরনের অনৈতিক কাজ। তাই রাজতন্ত্রের মর্যাদা রক্ষার জন্য সুলতান নিজের আচরণে গাম্ভীর্য, দরবারে জাঁকজমক এবং ব্যক্তিগত বিলাস ব্যসনের ব্যবস্থা করতে পারেন। এই প্রসঙ্গে সর্বজন স্বীকৃত পারস্যের সাসানীয় রাজতন্ত্রের আদব কায়দা অনুসরণের কথা বার্নি বলেছিলেন। এর মাধ্যমেই প্রজাবর্গ সুলতানকে মান্য করবে বলে তিনি মত প্রকাশ করেছিলেন। এই ফতোয়া-ই জাহানদারিতে সুলতানের ইসলামী কর্তব্য হিসেবে শরীয়ত বা ধর্মীয় আইনের সংরক্ষণের কথা বলা হয়েছিল। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে সুলতান প্রয়োজনে এই বিধানের সংশোধন বা পরিমার্জন করতে পারেন। এই ফতোয়া-ই জাহানদারি গ্রন্থে জিয়াউদ্দিন বার্নির রাষ্ট্রনীতি সংক্রান্ত ব্যাখ্যায় শরীয়ত বা ইসলাম ধর্মের বিধান অনুযায়ী রাজ্য শাসনের কথাও উল্লেখ করেছিলেন। তার মতে একজন শাসকের প্রধান কর্তব্যই হলো শরীয়তের আদেশ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এবং ইসলাম ধর্মকে সুরক্ষা দানের সঙ্গে সেই ধর্মের প্রচার এবং প্রসারের কাজে নিয়োজিত থাকা। এছাড়াও তিনি একথাও উল্লেখ করেছিলেন যে শাসক এমনভাবে রাজকর্তব্য পালন করবেন
যেন ঈশ্বর দত্ত সকল ক্ষমতা এবং সম্পদ বিধর্মীর বিনাশ এবং অন্যায় প্রতিরোধে ব্যবহৃত হতে পারে। জিয়াউদ্দিন বার্নির দুই প্রকার রাজ্যের কথা উল্লেখ করেছিলেন। সেই দুটি রাজ্য হল ঈশ্বরের রাজ্য এবং ইহ জগতের রাজ্য। তার মতে প্রকৃত ক্ষমতার অধিকারী ঈশ্বরের রাজ্যই হল যথার্থ রাজ্য। অন্যদিকে ইহজগতের রাজ্য ঈশ্বরের ইচ্ছায় পরিচালিত হয়ে থাকে। তিনি ইহজগতের কাউকে দণ্ড দেন, আবার তিনি কোনো ব্যক্তিকে রাজ্য প্রদান করে তাকে রাজা হিসাবে নির্বাচিত করে থাকেন। তাছাড়া ইহজগতের রাজা এবং রাজ্যকে বার্নি তিনটে ভাগে ভাগ করেছিলেন, যেখানে প্রথম শ্রেণীতে ছিল নবীর শাসন, দ্বিতীয় শ্রেণীতে পয়গম্বরের অনুসারী রাজ্য এবং তৃতীয় শ্রেণীতে স্বৈরাচারী রাজতন্ত্র। বার্নির মতে সুলতানকে সর্বদা প্রজা কল্যাণ সাধনের কাজে যুক্ত থাকতে হয়, কারণ রাষ্ট্রনীতি এবং সুশাসন পরিচালনার জন্য জনকল্যাণমূলক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদন করা বিশেষভাবে প্রয়োজন। তাই বিভিন্ন রকম জনহিতকর কার্যাবলীর মধ্য দিয়েই সুলতান প্রজাদের আনুগত্য অর্জনে সক্ষম হয়ে থাকবেন। এছাড়াও ফতোয়া-ই-জাহানদারি গ্রন্থে জিয়াউদ্দিন বার্নি ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা উল্লেখ করেছিলেন। ঈশ্বরের রাজ্যে সব মানুষের সমান অধিকার আছে, তাই সুলতান প্রজাদের ন্যায় বিচার দিয়ে তাদের জীবন এবং সম্পত্তিকে রক্ষা করবেন। বার্নির মতে ন্যায় বিচার হলো মূলত সত্য, ন্যায় এবং ধর্মের প্রতিষ্ঠা। তাই ন্যায়ের মাপকাঠিতে রাষ্ট্র তার লক্ষ্যে অটুট থাকলে তার স্থায়িত্ব সুদৃঢ় হবে এবং তা সমালোচনার ঊর্ধ্বে থাকবে। তিনি এখানে জিম্মি বা বিধর্মী বলতে কাদেরকে বুঝিয়েছিলেন সে কথা বলতে গেলে বলা যায়, মুসলিম শাসিত রাষ্ট্রগুলিতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে পরিগণিত অমুসলিমরা আনুগত্য প্রদর্শন বা কর প্রদানের মাধ্যমে ধর্মরক্ষা এবং বসবাসের অধিকার পেয়ে থাকতেন। এই অমুসলিমরাই জিম্মি বা বিধর্মী নামে অভিহিত হতেন। এরপরে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হলো, জিয়াউদ্দিন বার্নির বর্ণনায় সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ কি ছিল? ভারতবর্ষের সুলতানি যুগের একজন ঐতিহাসিক এবং বিশেষজ্ঞ পণ্ডিত ছিলেন জিয়াউদ্দিন বার্নি। তিনি তার রচিত অন্যতম উল্লেখযোগ্য গ্রন্থ ফতোয়া-ই-জাহানদারিতে মধ্যযুগের সুলতানদের নরপতিত্বের আদর্শ বিষয়ে বিশদভাবে আলোচনা করেছিলেন, যা থেকে সমকালীন সুলতানদের নরপতিত্বের আদর্শ সম্পর্কে স্পষ্ট এবং সম্যক ধারণা লাভ করা যায়। সুলতানি সাম্রাজ্যের অধীশ্বর হিসেবে বা স্রষ্টা রূপে পরম শক্তিমান আল্লাহকে মনে করা হতো। আল্লাহ রাজ্যপাট কিংবা দেশ শাসন করার জন্য একজন করে প্রতিনিধিকে পাঠিয়ে থাকতেন। জিয়াউদ্দিন বার্নির মতে সেই সুলতান হলেন ঈশ্বরের প্রতিনিধি, শাসকের হৃদয় ঈশ্বরের প্রতিবিম্ব এবং তাদের কার্যকলাপ ঈশ্বরেরই চিন্তার প্রতিফলন। তিনি উল্লেখ করেছিলেন যে ঈশ্বরই ইহলোকের সুখ সমৃদ্ধির জন্য শাসককে মনোনীত করে থাকেন, তাই সুলতানগণ তাদের যাবতীয় কাজকর্মের জন্য ঈশ্বরের কাছেই দায়ী থাকবেন। বার্নি তার মতে বলেছিলেন, শরীয়তের বিধানই হলো সুলতানি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একমাত্র মাপকাঠি। তিনি অবশ্য ধর্মীয় আদর্শ অনুযায়ী দেশ শাসনের কথা বলে থাকলেও নিম্ন শ্রেণীর মানুষদেরকে দমন করার জন্য কয়েকটি ক্ষেত্রে স্বেচ্ছাচারেরও উল্লেখ করেছিলেন। সুলতানের রাজকীয় দাপট থাকা অবশ্যই প্রয়োজন বলে তিনি মনে করতেন। বার্নি মুসলমান শাসকদের পার্সিক রাজকীয় আদর্শ অনুসরণের পরামর্শ দিয়েছিলেন। পারস্যের সুলতানদের জাঁকজমক, বিলাসী জীবনযাপন, সিংহাসনের প্রতি জনতার সম্ভ্রম আদর্শ স্থানীয় বলেই তিনি মনে করতেন। এই প্রসঙ্গে বলা যায়, দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বলবন পার্সিক সাসানীয় বংশের রাজতান্ত্রিক আদর্শের অনুকরণে রাজকীয় মর্যাদা প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছিলেন। নিজ রাজপথকে মহিমান্বিত করার জন্য তিনি খোদার নায়েব অর্থাৎ নিয়াবতি খুদাই এবং ঈশ্বরের ছায়া অর্থাৎ জিরুল্লাহ উপাধি গ্রহণ করেছিলেন। সেই সঙ্গে বলবন নিজেকে পারস্যের বিখ্যাত আফরাসিয়াব বংশের শরিক বলেও দাবি করতেন।
একটি আদর্শ রাষ্ট্র গড়ে তোলার জন্য জিয়াউদ্দিন বার্নি সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ হিসেবে বংশমর্যাদার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছিলেন। তার মতে সুলতান উচ্চ বংশমর্যাদার অধিকারী হলে প্রজাদের স্বাভাবিক আনুগত্য লক্ষ্য করা যায়। এমনকি সরকারি কর্মচারীদের বংশমর্যাদার ওপরেও বার্নি জোর দিয়েছিলেন। সুলতানি যুগের নরপতিত্বের যে আদর্শ বার্নি তুলে ধরেছিলেন, সেখানে প্রজাদের কল্যাণ সাধন এবং রাজ্যের উন্নতির জন্য তাদের দেও রাজস্বের উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছিল। বার্নি অমুসলমানদের কাছ থেকে খারাজ এবং জিজিয়া কর আদায়ের কথা বলেছিলেন। অপরদিকে মুসলিমদের থেকে জাকাত নামক রাজস্ব গ্রহণের উপর জোর দিয়েছিলেন। বার্নির রচনায় রাষ্ট্রীয় আইনের ধারণার প্রতিফলন ঘটতে দেখা গিয়েছিল। তিনি শরীয়ত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার উপর জোর দিলেও ভারতে তার যথাযথ প্রয়োগ ঘটানো সম্ভব ছিল না। তাই বার্নি বলেছিলেন যে সুলতানি রাষ্ট্রের বৃহত্তর প্রয়োজনে নির্দেশনামা বা জাওয়াবিত জারি করবেন। অবশ্য এই নির্দেশনামা সম্পূর্ণরূপে ইসলামীয় আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। তবুও রাষ্ট্রীয় স্বার্থে সুলতান থেকে সাধারণ মানুষ সবাই এই জাওয়াবিত অনুসরণ করতে বাধ্য থাকবেন। ফতোয়াই জাহানদারি অনুযায়ী সুলতানের অন্যতম কর্তব্যই ছিল শরীয়তি আইন সংরক্ষণ করা। সেই সঙ্গে এটাও বলা হয়েছিল যে প্রয়োজনে যুগের সঙ্গে তাল মিলিয়ে সুলতান এই আইনের সংশোধন বা পরিমার্জন করতে পারবেন। সুলতানি যুগের নরপতিত্বের আদর্শের ক্ষেত্রে জিয়াউদ্দিন বার্নি আরও উল্লেখ করেছিলেন যে রাজকর্তব্য এমনভাবে পালন করতে হবে যেন ঈশ্বর প্রদত্ত সকল ক্ষমতা এবং সম্পত্তি বিধর্মীর বিনাশ এবং অন্যায় প্রতিরোধ করতে ব্যয় করা যায়। তার পাশাপাশি শাসননীতি পরিচালনার ক্ষেত্রে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, আর এই গুরুত্ব তিনি ন্যায় বিচারের ওপরেই আরোপ করেছিলেন। সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ হিসেবে জিয়াউদ্দিন বার্নি অভিজ্ঞ এবং বিচক্ষণ আমিরদের নিয়ে মন্ত্রণা সভা গঠনের কথা বলেছিলেন। এই সভা সুলতানকে প্রয়োজন মতো পরামর্শ দিয়ে সাহায্য করবে। এই সভা সুলতানকে উক্ত মত সম্পর্কে বিবেচনা করবে এবং পরিশেষে অধিকাংশের মতোই তার মতের ভিত্তিতে সিদ্ধান্তগুলি নেওয়া হবে। এইভাবেই জিয়াউদ্দিন বার্নি সুলতানি শাসকদের নানাভাবে সক্রিয় রাখতে চেয়েছিলেন। যদিও সুলতানি যুগের নরপতিত্বের আদর্শ সম্পর্কে জিয়াউদ্দিন বার্নির বক্তব্যগুলি বাস্তবের নিরিখে সর্বদাই যে গ্রহণযোগ্য ছিল তা কিন্তু নয়। তবে এ প্রসঙ্গে বলা যায়, জিয়াউদ্দিন বার্নি কিন্তু নিম্ন শ্রেণীর মানুষদেরকে ঘৃণার চোখে দেখতেন। তিনি তাদেরকে শিক্ষাদানও পছন্দ করতেন না। বার্নি উচ্চ শ্রেণীভুক্ত আশরাফ অর্থাৎ বিত্তবান এই সমস্ত শ্রেণীর মানুষরা আরব, ইরান ও আফগানিস্তান থেকে ভারতে এসেছিলেন এবং এরা চাষাবাদ বা কায়িক শ্রমের কাজ করতেন না। এবং আতরাফ যারা ধর্মান্তরিত মুসলমান এবং আজলাফ অর্থাৎ পতিত শ্রেণীভুক্ত মুসলিমদের মধ্যে বিচ্ছিন্নতাকেই বার্নি সমর্থন করেছিলেন। সুলতান মোহাম্মদ বিন তুগলকের সময়কালে উচ্চ সরকারি পদে নিম্নবর্ণের মুসলমানদের নিয়োগকে জিয়াউদ্দিন বার্নি সমর্থন করেননি। তার যুক্তি ছিল উচ্চ বংশজাত মানুষেরা সৎ আচরণ এবং গুণের অধিকারী হওয়ায় তারা সাধারণ মানুষ তথা প্রজাবর্গকে বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হন। অপরদিকে নিম্নবংশীয় মানুষরা দেশ শাসনে অক্ষম বলে জিয়াউদ্দিন বার্নি উল্লেখ করেছিলেন। আর এই প্রসঙ্গে তিনি দিনদারি এবং জাহানদারি নামক দুটি তত্ত্বের কথা বলেছিলেন। অর্থাৎ দিনদারি বলতে তিনি বুঝিয়েছিলেন ইসলামীয় আদর্শে রাষ্ট্রের চরিত্র প্রসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ধারণার কথা, যেখানে একটা ছিল দিনদারি এবং অপরটি জাহানদারি। এই দিনদারি হলো শরীয়তকে ভিত্তি করে গড়ে ওঠা এক ধরনের মুসলিম রাষ্ট্র, যেখানে শরীয়ত ছিল আইনের একমাত্র উৎস। অন্যদিকে শরীয়তের থেকেও বাস্তব রাজনৈতিক বোধ বেশি গুরুত্ব পেয়েছিল, আর সেই পার্থিব এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রই হলো জাহানদারি। তবে প্রসঙ্গত এক্ষেত্রে উল্লেখ করা যায়, ব্যক্তিগতভাবে জিয়াউদ্দিন বার্নি চাইতেন রাষ্ট্র ইসলামীয় তত্ত্ব দ্বারা পরিচালিত হোক এবং প্রয়োজনে ধর্মজ্ঞানী ব্যক্তিদেরকে পরামর্শ দিতে বলা হোক এবং তাদের সেই পরামর্শ যেন গ্রহণ করা হয়। আজকের ভিডিওয়ে আমি তোমাদের এই জিয়াউদ্দিন বার্নির দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ের পরবর্তী প্রশ্নগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তোমরা আমার আজকের ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।